দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি, দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা ৫ দশকের, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রওজে জাবিদ ঐশী। আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ের ঐতিহাসিক থিয়েনআনমেন স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভি-ডে সামরিক কুচকাওয়াজ। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মহাযজ্ঞে সামরিক সঙ্গীত থাকবে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে। কুচকাওয়াজকে আরও বর্ণিল ও সমৃদ্ধ করতে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে চীনা পিপলস লিবারেশন আর্মির যৌথ সামরিক ব্যান্ড। রিপোর্টে থাকছে বিস্তারিত। ভিক্টোরি ডের মহামিলনকে ঘিরে চলছে নিবিড় মহড়া। সহস্রাধিক শিল্পী নিয়ে গঠিত চীনের গণমুক্তি ফৌজের যৌথ সামরিক ব্যান্ড শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। সেনাবাহিনীর সব শাখার অভিজাত শিল্পীদের মধ্য থেকে বাছাই করা এই ব্যান্ড কুচকাওয়াজে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে যুক্ত করবে এক অনন্য মাত্রা। শত শত শিল্পীর মধ্যে নিখুঁত সমন্বয় নিশ্চিত করতে চলছে ব্যক্তিগত, বিভাগীয় এবং পূর্ণাঙ্গ মহড়া। বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে ফরমেশনের নির্ভুলতা ও সঙ্গীত পরিবেশনার নিরবিচ্ছিন্ন রূপান্তরে। আমরা বিভিন্ন পোস্ট ও স্থান থেকে একত্রিত হয়ে একটি শক্তিশালী যুদ্ধ ক্ষমতা গড়ে তুলি, তাই আমাদের প্রশিক্ষণের মূল জোর থাকে দলগত কাজের কার্যকারিতার উপর। এই বছরের ভান্ডারে থাকছে প্রতিরোধ যুদ্ধের যুগের ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক সামরিক মার্চ, মার্চ অফ স্টিল টরেন্ট এবং ব্যাটল সং অফ এ স্ট্রং ফোর্স। সঙ্গীতকে আরও শক্তিশালী ও উপযোগী করতে কিছু সুরে আনা হয়েছে সূক্ষ্ম পরিবর্তন। যেমন মার্চ অফ স্টিল টরেন্টের গতি ৯০ থেকে কমিয়ে ৮৮ বিট করা হয়েছে, যাতে অনার গার্ডের পদক্ষেপের সঙ্গে মিলিয়ে তৈরি হয় আরও গম্ভীর ও মহিমান্বিত আবহ। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ধরা পড়ে যখন মহড়ায় বাজানো হয়েছিল আই লাভ দ্য ব্যাটল ব্লু স্কাই অফ মাই মাদারল্যান্ড। সুরের সঙ্গে সঙ্গেই মাথার উপর দিয়ে উড়ে গেল যুদ্ধবিমানের ফ্লাইট ফরমেশন, যা মুহূর্তটিকে করে তোলে এক অনন্য আবেগময় অভিজ্ঞতা। থিম্যাটিক সুরের সাথে সামঞ্জস্য আনতে এবছরের কোরাল প্রিলুডে কাঠের বাঁশির ব্যবহার বাড়ানো হয়েছে। ক্ল্যারিনেট বিভাগও সম্প্রসারিত হয়েছে, ১০০ থেকে বেরিয়ে দাঁড়িয়েছে ২০০ শিল্পীতে, কারণ এই যন্ত্রটির রয়েছে অসাধারণ সমৃদ্ধ অভিব্যক্তির ক্ষমতা। অডিও ভিজুয়াল সমন্বয় নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১০টি কমান্ডো পয়েন্ট। প্রতিটি পয়েন্ট থেকে নির্দিষ্ট সময়ে দেয়া হবে ২০টিরও বেশি নির্দেশনা, যা কুচকাওয়াজের গঠন ও সঙ্গীত পরিবেশনার প্রবাহকে রাখবে সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন ও নিখুঁত। আমরা প্রতিটি ইউনিটের বৈশিষ্ট্য অনুযায়ী নতুন সঙ্গীত তৈরি করেছি, যা নিশ্চিত করছে সিমলেস ট্রানজিশন। ব্যান্ডের সদস্যদের মতে এটি কেবল একটি সঙ্গীত পরিবেশনা নয়, বরং ব্যক্তিগত বিকাশ এবং আধ্যাত্মিক রূপান্তরেরও এক বিশেষ যাত্রা। যৌথ সামরিক ব্যান্ডের এই কঠোর প্রস্তুতি কেবল একটি আনুষ্ঠানিক পরিবেশনা নয়, বরং আধুনিক চীনের সামরিক শক্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। তাই ভি-ডে প্যারেডে সঙ্গীত হয়ে উঠবে যুদ্ধশক্তির পাশাপাশি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সংযোগেরও এক অনন্য উপস্থাপনা। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। এটি হিমালয়ের পাদদেশের একটি অঞ্চল। এটি মূলত তিব্বত হিসেবে পরিচিত। ৬ দশক আগে এর চিত্রপট ছিল একেবারেই ভিন্ন, অনুন্নত, দুর্গম, দূরবর্তীর একটি অঞ্চল, এবং এই অঞ্চলে আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না। ৬ দশকের ব্যবধানে এই অঞ্চলের ব্যাপক পরিবর্তন হয়েছে। আধুনিকতায়, প্রযুক্তিতে এবং সার্বিকভাবে এর উন্নয়ন এতটাই পর্যটন বান্ধব করে গড়ে তুলেছে এটিকে, এখন এটি জনবান্ধব একটি নগরীতে পরিণত হয়েছে।
60 বছর আগে 1965 সালে প্রতিষ্ঠিত হয় চীনের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। 6 দশকের দীর্ঘ পথ চলায় আমূল বদলে গেছে হিমালয়ে ঘেরা এই পাহাড়ি উচ্চভূমি। অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা কিংবা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক উন্নয়ন, যা এই অঞ্চলকে করেছে আরও সমৃদ্ধ, আধুনিক ও প্রাণবন্ত। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালে সিচাংয়ের জিডিপি দাঁড়িয়েছে 276.5 বিলিয়ন ইউয়ান, যা 1965 সালের তুলনায় প্রায় 155 গুণ বেশি। গত 6 দশকে অঞ্চলটি গড়ে প্রতি বছর প্রায় 8.9% প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। শুধু শহর নয়, গ্রামীণ জীবনেও এসেছে বিস্ময়কর পরিবর্তন। একসময় যেখানে খাদ্য ও পোশাকের অভাব ছিল নিত্যসঙ্গী, আজ সেখানে পৌঁছে গেছে স্থায়ী বাসস্থান, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সুবিধা এবং আধুনিক স্বাস্থ্যসেবা। নগর উন্নয়নের সবচেয়ে উজ্জ্বল রূপ দেখা যায় রাজধানী লাসায়। একসময় যেখানে পোতালা প্রাসাদের সামনে বিস্তৃত ছিল সাদামাটা কৃষি জমি, আজ সেখানে গড়ে উঠেছে সুশৃঙ্খল নগর সৌন্দর্য, আধুনিক অবকাঠামো আর পর্যটনের প্রাণ চাঞ্চল্যে ভরা এক ব্যস্ত শহর চিত্র। সরকার আমাদের ভর্তুকি দেয়, 101 থাকলে প্রায় 10,000 ইউয়ান সহায়তা পায়। এই উন্নয়ন শুধু স্থানীয়দের জীবনমানকে উঁচুতে তুলে ধরেনি, বরং উন্মোচন করেছে পর্যটনের নতুন দিগন্ত। আধুনিক পরিবহন ব্যবস্থার কারণে এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় লাসায়। পরিবর্তনের এই ধারাবাহিকতা একদিকে যেমন স্থানীয়দের সমৃদ্ধ করছে, তেমনি আন্তর্জাতিক পর্যটকদেরও আকৃষ্ট করছে সিচাংয়ের বুকে। লাসা অসাধারণ, ভ্রমণ করা খুব সহজ। এখানে অনেক আন্তর্জাতিক বন্ধু আছে। পর্যটকদের দৃষ্টিতে সিচাং আজ ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য সম্মিলন। কেউ আসেন পোতালা প্রাসাদের মোহময় সৌন্দর্যে মুগ্ধ হতে, কেউ বা তিব্বতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানতে। বিশেষজ্ঞদের মতে সিচাংয়ের 60 বছরের পথ চলা প্রমাণ করে দূরবর্তী পাহাড়ি প্রান্তরও বদলে যেতে পারে যদি থাকে সুদূরপ্রসারী পরিকল্পনা, ধারাবাহিক বিনিয়োগ এবং মানুষের জীবনমান উন্নত করার দৃঢ় অঙ্গীকার। সিচাং আজ সেই পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে চীনের বহু প্রতিষ্ঠান বিনিয়োগ করছে। চীনের এমনই একটি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, সেটি নিউ হোপ গ্রুপ। সেটি বাংলাদেশে 1 যুগেরও বেশি সময় ধরে কাজ করছে প্রাণী সম্পদ উন্নয়নে, এর আধুনিকায়নে কাজ করছে তারা। ময়মনসিংহ, বগুড়া এবং গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি তাদের যে বিশেষত্বের যে দিক, সেটি হচ্ছে তারা নিরাপদ খাদ্য উৎপাদন করছে, তারা প্রশিক্ষণ দিচ্ছে খামারিদেরকে এবং একই সঙ্গে কর্মসংস্থানের তারা ব্যবস্থা করছে এবং তারা সফলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে। দুই 2005 সালে প্রথম 1800 মুরগি নিয়ে আমার যাত্রা। বর্তমানে আমার খামারে 40,000-এর উপরে মুরগি আছে। প্রতিদিন আমি অ্যাভারেজে প্রায় 27,000 মতো ডিম পাই। এই সফলতার পিছনে নিউ হোপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 2006 সালে গাজীপুরে প্রথম আধুনিক ফিড মিল স্থাপনের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে চীনের বহুজাতিক প্রতিষ্ঠান নিউ হোপ লিভে। বর্তমানে গাজীপুর, মুন্সিগঞ্জ, বগুড়া এবং ময়মনসিংহে তাদের কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটির কারখানাগুলোতে বছরে প্রায় 6,30,000 টন ফিড উৎপাদন হয়, যা 22টি ট্রান্সফার স্টেশনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। অটোমেটেড কন্ট্রোল মেশিন, আল্ট্রা মাইক্রো গ্রাইন্ডিং ও 3-স্টেপ কোয়ালিটি চেকের মাধ্যমে ফিড উৎপাদনে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি। ভুট্টা, প্রোটিন, ভিটামিন সহ 10টিরও বেশি উপাদান মিশে তৈরি হয় নিরাপদ খাদ্য, যা প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা ও বৃদ্ধির হার বাড়ায়।
2021 সালে বগুড়ায় নিউ হোপ অ্যানিমাল নিউট্রিশন কোম্পানি লিমিটেডে বিনিয়োগ করা হয় প্রায় $80 লাখ। এখানে বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 1.5 লাখ টন। প্রতিষ্ঠানটির কারখানাগুলোতে কর্মরত আছেন 1000-এরও বেশি স্থানীয় কর্মী এবং 50 জনেরও বেশি চীনা বিশেষজ্ঞ। 2011 সালে ময়মনসিংহে গড়ে ওঠে দেশের প্রথম বিদেশি পোল্ট্রি ব্রিডিং ইউনিট নিউ হোপ ফার্ম বাংলাদেশ লিমিটেড। এখানে বছরে প্রায় 4 কোটি ব্রয়লার বাচ্চা উৎপাদন হয়, যা দেশের সবচেয়ে বড় হ্যাচারি হিসেবে পরিচিত। শুধু উৎপাদন নয়, খামারিদের বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এতে তাদের খরচ কমছে, বাড়ছে আয়। নারীর কর্মসংস্থানের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও। এমনকি কর্মীদের প্রণোদনা প্রদান থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগেও এগিয়ে আসে নিউ হোপ। এছাড়াও অন্যান্য সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অবদান রেখে চলেছে সফল এই প্রতিষ্ঠানটি। নিউ হোপ চীনের সবচেয়ে বড় কৃষি ও পশুপালন সংস্থা। আমরা সব ধরনের মুরগি, মাছ ও গরু ছাগলের ফিড তৈরি করছি। আমরা সবসময় গুণগত মানকে অগ্রাধিকার দেই। আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও লিন অপারেশন মেনে খরচ নিয়ন্ত্রণ করি। গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোত্তম সুবিধাজনক মূল্যে ফিড তৈরি করি। এটাই আমাদের সফলতার কারণ। আমরা সমাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রাণী সম্পদ খাতে আধুনিক প্রযুক্তি, বিনিয়োগ ও দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নিউ হোপ। 5 বছর আগে প্রেসিডেন্ট শি জিনপিংকে লেখা এক চিঠি আজ হয়ে উঠেছে একদল তরুণ চিকিৎসকের জীবনের দিক নির্দেশনা। সিজাং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে অঙ্গীকার করেছিলেন তা কেবল কাগজে সীমাবদ্ধ থাকেনি, আজ তা বাস্তবতায় রূপ নিয়েছে। তাদের সেবার হাত পৌঁছে গেছে সিজাংয়ের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে তিব্বতের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত। 2020 সালের ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি লিখেছিলেন সিজাং বিশ্ববিদ্যালয়ের 17 জন মেডিকেল শিক্ষার্থী। সেই চিঠিতে তারা দেশের সহায়তা ও নীতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দৃঢ় প্রতিশ্রুতি দেন যে তারা নিজেদের মাতৃভূমিকে সেবা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন এবং নিজ নিজ এলাকায় অবদান রেখে সমাজ ও জাতিকে এগিয়ে নেবেন। চিঠির উত্তরে প্রেসিডেন্ট শি জিনপিং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেন, পড়াশোনা শেষ করার পর যেন তারা এমন সব অঞ্চলে গিয়ে কাজ করেন যেখানে মানুষের সবচেয়ে বেশি চিকিৎসা সেবার প্রয়োজন, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। এই উত্তর শুধু শিক্ষার্থীদের অনুপ্রেরণায় জাগায়নি, বরং তাদের জীবনের জন্য হয়ে উঠেছিল এক স্পষ্ট দিক নির্দেশনা। 5 বছর পর সেই শিক্ষার্থীদের অনেকেই প্রতিশ্রুতি রক্ষা করে আজ স্থানীয় গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে থেকে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা দিচ্ছেন। লাজি কাউন্টির এক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করছেন ডাক্তার স্যাং মুলা। চিকিৎসা, নার্সিং, ওষুধ বিতরণ থেকে শুরু করে টিকা প্রদান সব কাজই তিনি একাই সামলান। শুধু কেন্দ্রেই সীমাবদ্ধ নন তিনি, নিয়মিত গ্রামে গিয়ে বৃদ্ধ ও শিশুদের বাড়িতে চিকিৎসা সেবা পৌঁছে দেন যেন কেউ অবহেলিত না থাকে। প্রেসিডেন্ট শি বলেছিলেন, জনগণের সবচেয়ে দরকার যেখানে সেখানেই আমাদের থাকতে হবে। এই কথাটাই আমাকে প্রেরণা দেয় প্রতিদিন। ডাক্তার ওষুধ কিভাবে খাবো, কিভাবে সাবধান হব সব বুঝিয়ে দেন। আমাদের হাসপাতালে যেতে কষ্ট হয়, তিনি গ্রামে আসায় আমরা অনেক উপকার পাচ্ছি। চিঠি লেখা সেই 17 জন চিকিৎসকের মধ্যে 8 জন বর্তমানে গ্রামীণ ক্লিনিকে দায়িত্ব পালন করছেন, আর বাকি 9 জন কাজ করছেন মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে, যেখানে তারা মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। চিঠির সেই ভাষা আজ বাস্তবে রূপ নিয়েছে। গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছেন এই তরুণ চিকিৎসকরা। তাদের একটাই লক্ষ্য, স্বাস্থ্যসেবা যেন প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।
চীনে এবছর ধানের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে 2025 সালে আগাম ধানের উৎপাদন 1.2% বেড়ে দাঁড়িয়েছে 28.52 মিলিয়ন টনে। এই উৎপাদন দেশের বার্ষিক শস্য উৎপাদনের তুলনায় অনেক বেশি। গত বছরের তুলনায় এবছর অনুকূল আবহাওয়া ও কৃষকদের বাড়তি উৎপাদন প্রচেষ্টায় আগাম ধানের উৎপাদন পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। চীনে দিন দিন বেড়েই চলেছে চালের উৎপাদন। এবছর আগাম চালের উৎপাদন গত বছরের তুলনায় 1.2% থেকে বৃদ্ধি পেয়ে 28.52 মিলিয়ন টনে পৌঁছেছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএস জানিয়েছে, যা বার্ষিক শস্য উৎপাদন স্থিতিশীল করার জন্য যথেষ্ট। দেশের প্রধান শস্য উৎপাদনকারী প্রদেশগুলোর মধ্যে রয়েছে চিয়াংসি, হুনান এবং কুয়াংতং। এই প্রদেশগুলিতে 2024 সালে দুর্যোগের কারণে উৎপাদন হ্রাস পাওয়ার পর এবছর আগাম চালের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়েছে অনেক বেশি প্রবৃদ্ধি। প্রদেশগুলিতে আগাম চালের উৎপাদন যথাক্রমে 2.4%, 1.8% এবং 1% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এবছর প্রতি মিউ জমিতে আগাম চালের উৎপাদন 400.8 কিলোগ্রাম ছাড়িয়েছে এবং আগের বছরের তুলনায় 1.5% বৃদ্ধি পেয়েছে। এই বছর বসন্তকালীন বপন মৌসুমে কিছু অঞ্চলে তীব্র খরার কারণে সময়মতো আগাম ধান রোপণ ব্যাহত হয়েছে। ফলে কিছু কৃষক অন্যান্য ফসল উৎপাদনের দিকে ঝুঁকে পড়ে, যার ফলে আগাম ধান রোপণের জমিতে কিছুটা হ্রাস ঘটে। তবে চীনা সরকারের একাধিক সহায়তার কারণে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এবছর আগাম ধানের মোট আবাদ 71.14 মিলিয়ন মিউ বা প্রায় 4.74 মিলিয়ন হেক্টর এলাকা জুড়ে হয়েছে। বিশ্বজুড়ে ঘন ঘন জলবায়ু এবং আবহাওয়া পরিবর্তনের ঘটনার মধ্যেও চীনের আগাম ধান কাটা এবং ব্যাপক ফলন সারা বছর ধরে দেশের স্থিতিশীল শস্য উৎপাদনের জন্য একটি শক্ত অবস্থান তৈরি করেছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।